জয়পুর ঘুরতে এসে ঈশানী এক ট্যুরিস্ট গাইডের প্রেমে পড়ে যায়। কয়দিন বেশ ভালোই কাটছিল, তবে হঠাৎই এক মহিলা ট্যুরিস্টের খুনের দায় এসে পড়ে ওই ট্যুরিস্ট গাইডের উপর। ঈশানী তো এসব বিশ্বাসই করতে পারছিল না, তবে ধীরে ধীরে তার সামনে যেসব ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে তা জানলে আপনারাও আঁতকে উঠবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। মুভির নাম মার্ডারবাদ। গল্পের শুরুটা হয় জয়পুর থেকে, যেখানে আমাদেরকে একটা লোককে দেখানো হয়। তার নাম হলো মাকসুদ। দেখা যায় মাকসুদকে মারার জন্য অনেকগুলো লোক তার পিছু করছে। মাকসুদ তখন কোনোভাবে তাদের হাত থেকে নিজের জান বাঁচাতে সেখান থেকে পালায়। সে পালানোর জন্য একবার এই গলি তো আর একবার ওই গলি, এরকম করেই এদিক ওদিক ছুটতে থাকে। কখনো কখনো কারো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, কখনো আবার কারো বাড়ির ছাদে চলে যাচ্ছে। অনেকক্ষণ এভাবে দৌড়াদৌড়ি করার পরে শেষমেশ সে একটা রোডের কাছে চলে আসে। সেই রোড থেকে তখন একটা ছোট টেম্পু যাচ্ছিল। সে তখন ওই লোকগুলোকে ধোকা দিয়ে কোনো মতে টেম্পুতে চড়ে বসে। এরপর টেম্পুতে থাকা জিনিসপত্রের মধ্যে লুকিয়ে সেখান থেকে সে পালাতে সক্ষম হয়। এরপর দেখা যায় ছোট টেম্পুটি চলতে চলতে একসময় শহরের বাইরে চলে আসে। এরপর একটা ধাবার সামনে এসে সেটাকে থামানো হয়। তখন আমাদেরকে টেম্পু যে চালাচ্ছিল অর্থাৎ ড্রাইভারকে দেখানো হয়। তার নাম হলো সোহেল। সে মাকসুদকে এভাবে কারো কাছ থেকে পালিয়ে টেম্পুতে উঠে পড়তে দেখেছিল, তাই ধাবাতে চলে আসার পর সে মাকসুদকে তার সাথে করে খাবার খাওয়াতে নিয়ে যায়। মাকসুদও তখন তার সাথে যায়। সেখানে গিয়ে যখন তারা খাবার খাচ্ছিল তখন সোহেল তাকে জিজ্ঞেস করে যে সে এভাবে কেন পালাচ্ছিল, কি সমস্যা। মাকসুদ তখন তাকে বলতে থাকে যে সে আসলে একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করে, তাকে ভালোবাসে, কিন্তু তাদের এই সম্পর্কের ব্যাপারে মেয়েটির ভাইয়েরা জানতে পেরে যায়। আর তার ভাইরা যখন জানতে পারে তখন তারা মাকসুদকে জানে মেরে ফেলার জন্য তাকে ফলো করতে থাকে। সে আরো জানায় যে যাকে সে ভালোবাসে তার ভাই হলো বিশাল বড় ডন, তার অনেক ক্ষমতা। এইগুলো শুনে তখন ড্রাইভার অর্থাৎ সোহেল তাকে তার কাহিনী বলতে থাকে। সে বলে যে সে বেঙ্গল থেকে এসেছে, সেখানে থেকে সে একটা হসপিটালে কাজ করত, কিন্তু সেই কাজ তার একদমই পছন্দ ছিল না। এর জন্য সে অন্য কোনো কাজের খোঁজে সেখান থেকে জয়পুর চলে আসে, কিন্তু এখন তার কাছে ঠিকঠাক কোনো একটা চাকরি নেই। তাই আশেপাশে সে যেই কাজ পাচ্ছে সেই কাজই করছে, কারণ পেট চালাতে হবে তো। আর মাকসুদ যেহেতু এখানকার বাসিন্দা, তাই সে যেন তাকে এখানের কোথাও কোন একটা কাজ দিয়ে দেয়। তার একটা পার্মানেন্ট কাজ লাগবে, আর সে যদি তাকে কাজ পাইয়ে দিতে পারে তাহলে সে তার উপর চিরকৃতজ্ঞ থাকবে। তখন এসব কথা শুনে মাকসুদ তাকে বলে যে তার মাথায় তার জন্য একটা চাকরি রয়েছে। সে কাল সকালে তাকে নিয়ে একটা জায়গায় যাবে, দেখা যাক কি হয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। মাকসুদ সকাল সকাল সোহেলকে নিয়ে একটা ট্রাভেল এজেন্সিতে যায়, আর সেখানে সে সোহেলকে ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে একজন গাইডের চাকরি দিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে মাকসুদ সোহেলকে নিয়ে যেই ট্রাভেল এজেন্সিতে এসেছে সেই ট্রাভেল এজেন্সিতে সেও কাজ করত, যার জন্য বস তার পরিচিত ছিল। তাই সে ওই বসের সাথে কথা বলে সোহেলের চাকরিটা কনফার্ম করে ফেলে। সোহেল তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়, মাকসুদের উপরেও অনেক কৃতজ্ঞ হয়, কারণ একদিনের পরিচয়ে সে তার এত বড় উপকার করলো। এই খুশিতে এবার তারা দুজন ট্রাভেল এজেন্সির বাইরে থাকা চায়ের দোকানে যায় আর চা অর্ডার করে খেতে থাকে। এই চায়ের দোকানের চাওয়ালার নাম হলো আনোয়ার চাচা। তারা দুজন সেখানে গিয়ে এদিক ওদিকের বিভিন্ন কথা বলা বলি করতে থাকে। বেশ ভালো একটা সময় কাটায় দুজনে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। দেখা যায় আজ এই এজেন্সির পক্ষ থেকে 10 থেকে 15 জন লোক জয়পুর ঘুরে দেখার জন্য এসেছে। তারা এখানে 1 সপ্তাহের জন্য এসেছিল, আর এই ট্যুরিস্টদেরই গাইড হয় সোহেল, আর তাদেরকে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার হয় মাকসুদ। তারা দুজন মিলে সেই লোকগুলোকে জয়পুরের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে নিয়ে যায় আর বেশ ভালো করে ঘোরাতে থাকে। সারাদিন জয়পুরের এদিক ওদিক ঘোরাঘুরি করার পর যখন সোহেল এবং মাকসুদ সেই ট্যুরিস্টগুলোকে তাদের হোটেলে ছেড়ে আসতে যায়, তখন সোহেলের কাছে অত্যন্ত সুন্দর দেখতে একটি মেয়ে আসে। এই মেয়েটার নাম হলো ঈশানী। সে লন্ডন থেকে এখানে এসেছে, আর সে সারাদিন সোহেল এবং মাকসুদের সাথেই ঘুরেছে। তাদের কাজ দেখে ঈশানী তাদের প্রতি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। তাই সে সোহেলের কাছে এসে এই ব্যাপারে তাকে জানায়। এত সুন্দর করে তাদেরকে সব জায়গায় ঘোরানোর জন্য তাকে ধন্যবাদও জানাতে থাকে, কারণ সব ট্যুরিস্ট গাইড এমন হয় না। তখন তার কথা শুনে সোহেলও অনেক খুশি হয়ে যায়, কারণ তার তো ঈশানীকে প্রথমবার দেখেই অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, আর এখন তার থেকে কমপ্লিমেন্ট শুনতে পেয়ে তার আরো বেশি ভালো লাগে।
এইদিকে ঈশানী সোহেলের সাথে কথা বলা শেষ করে তার রুমে যেতে নেয়। তখনই পথে তার একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটির নাম হলো শৈলী। তারা দুজনই এখানে টুরিস্ট হিসেবে এসেছিল। তারা তখন একে অপরের সাথে পরিচিত হয় আর কথা বলতে বলতে যে যার রুমের দিকে যেতে থাকে। তখন তারা সেখানে একটা লোককে খেয়াল করে, যে লোকের নাম স্বাধীন কর্মকার। দেখা যায় লোকটা একেবারে মাতাল অবস্থায় রয়েছে আর সেই অবস্থায় সে শৈলীর রুমের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু তার চাবিটা লকের মধ্যে লাগছিলই না, অর্থাৎ লক খুলছিল না। আর খুলবেই বা কিভাবে? এটা তো আর তার রুম ছিল না। তাকে এমনটা করতে দেখে শৈলী আর ঈশানী সোজা তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে এটা তার রুম না, এটা শৈলীর রুম। লোকটা তখন এত বেশি মাতাল ছিল যে সে তাদের কথাও বুঝতে পারছিল না। তারা দুজন মিলে তখন লোকটিকে তার রুম দেখিয়ে দেয়। এরপর যে যার রুমে চলে যায়। কিন্তু আমরা তখন জানতে পারি যে এই মাতাল লোকটার মধ্যে কিছু সমস্যা ছিল, তার ক্যারেক্টার ভালো ছিল না, যার জন্য এই দুটো মেয়েকে দেখে সে উল্টো পাল্টা আচরণ করতে থাকে। অর্থাৎ তার নজরে দুটো মেয়ের উপর পড়ে গিয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন সোহেল এবং মাকসুদকে দেখানো হয়। তারা দুজন মিলে তাদের সবাইকে পরবর্তী দিন জয়পুরের আরো কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য নিয়ে যায়। সেখানে ঘুরতে গিয়ে সোহেল আর ঈশানীর মধ্যে অনেক ভালো কথাবার্তা হতে থাকে। ঈশানী সোহেলের কাছ থেকে বিভিন্ন জায়গা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানতে চাচ্ছিল। সোহেলও সেই সব খুব ভালোভাবে তাকে বলতে থাকে। প্রত্যেকটা প্রশ্নের জবাব সে বেশ সুন্দর করে তাকে বলে। এভাবেই কথা বলতে বলতে তারা একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। সোহেল তো প্রথম দেখাতে ঈশানীকে পছন্দ করে ফেলেছিল, আর এখন সোহেলকে ধীরে ধীরে চিনতে চিনতে ঈশানীও তাকে একটু একটু করে পছন্দ করতে শুরু করে, যার জন্য সেই ট্যুর আরো বেশি এনজয় করছিল। এরপর দেখানো হয় ঘোরাঘুরি শেষে সন্ধ্যাবেলায় তারা সবাই হোটেলে চলে আসে। ঈশানী আর শৈলীর মধ্যে ইতিমধ্যেই বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। দেখা যায় তারাও হোটেলের একটা টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করছে। তখন ঈশানী সেখানে সোহেল এবং মাকসুদকে দেখে আর তাদেরকেও তাদের সাথে খাবার খাওয়ার জন্য ডাকে। সোহেল আর মাকসুদ এসে সেখানে বসে, কিন্তু এটা শৈলীর কাছে একদমই ভালো লাগে না, কারণ তার কাছে মনে হতে থাকে যে সোহেল এবং মাকসুদ তাদের স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। তারা দুজন খুবই সাধারণ মানুষ। কিন্তু শৈলী এই ব্যাপারে কিছুই তখন বলে না, একদম চুপচাপ থাকে। মাকসুদ আর সোহেলও খুব ভালো করে ঈশানীর সাথে গল্প করতে করতে খাবার খাচ্ছিল। তারা বেশ এনজয় করছিল। তখন আমাদেরকে দেখানো হয় যে সোহেল তো ঈশানীকে পছন্দ করে ফেলেছে, আর এই পছন্দ করার প্রতিযোগিতায় মাকসুদ কিন্তু পিছিয়ে ছিল না। সেও প্রথম দিন থেকেই শৈলীকে পছন্দ করে। তাই মাকসুদ তখন বিভিন্ন কিছু বলে শৈলীকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু শৈলী তখন ছোটখাটো সকল কথাতে মাকসুদের ভুল ধরতে থাকে আর তার বেইজ্জতি করতে থাকে। তবে মাকসুদ তার এই কথায় কোনো কিছুই মনে করে না, এমনকি তারা সবাই তার এই অপমানজনক কথাগুলোকে মজা মনে করে হেসে উড়িয়ে দেয়। এরপর দেখানো হয় তারা গল্প করতে থাকে আর তার মাঝেই তারা ড্রিঙ্ক করতে শুরু করে। এক পর্যায়ে মাকসুদ মাতাল অবস্থায় শৈলীকে বলতে থাকে সে তাকে আলাদা করে একাভাবে গান শোনাতে চায়, কিন্তু তার এই কথার তখন সেখানে থাকা সবাই ভুল মানে বের করে। অর্থাৎ তারা তাকে ভুল বুঝতে থাকে। তারা মনে করে যে মাকসুদ হয়তো শৈলীকে খারাপ ইঙ্গিত করছে। তো সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছিল। এটা দেখে আরো খারাপ হওয়ার আগে সোহেল মাকসুদকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন আমাদেরকে এদিকে ঈশানীকে দেখানো হয়। তার কাছে তার মায়ের মেসেজ আসে। তার মা তাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল, তাই এটা শোনার জন্য সে টেবিল থেকে উঠে একটু দূরে যায়। তখন সেই টেবিলে শৈলী একা বসেছিল, আর আমাদের তখন সেই লোকটিকে দেখানো হয় যে কিনা আগের দিন মাতাল অবস্থায় ছিল। আর আমরা তো আগে থেকেই জানি যে তার চরিত্রেও সমস্যা রয়েছে। অর্থাৎ স্বাধীন কর্মকার সেখানে আবারও ড্রিঙ্ক করে শৈলীর টেবিলে চলে আসে আর তার সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করতে থাকে। সে তাকে মূলত খারাপ ইঙ্গিত দিচ্ছিল। শৈলীও এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারে, তাই সে তখনই তার এই ফ্রেন্ডশিপের প্রপোজালকে রিজেক্ট করে দেয়। কিন্তু তাকে এভাবে রিজেক্ট করে দেওয়ার জন্য এই স্বাধীন কর্মকার তখন অনেক বেশি রেগে যায়, আর সে রেগে গিয়ে শৈলীর সাথেই খারাপ আচরণ করতে থাকে। তাকে বেশ উল্টোপাল্টা কথা বলতে থাকে। শৈলী তো এটা একদমই মেনে নিতে পারছিল না। তার তখন অনেক বেশি রাগ হয়ে যায়। এর জন্য সে তখনই লোকটিকে একটা কষে চড় মারে আর সেখান থেকে উঠে সোজা তার রুমে চলে যায়। এই চড় খাওয়ার পর স্বাধীনও তখন নিজের রুমের দিকে যেতে থাকে, কিন্তু সে যখন শৈলীর রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন সেখানে দাঁড়িয়ে এসে উল্টো পাল্টা আচরণ করতে থাকে। মানে খুবই অদ্ভুত অঙ্গভঙ্গি সে করছিল। তার এই আচরণ তখন হোটেলের সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়।
এরপর হোটেলের সবাই যখন নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে তখন আমাদেরকে ঈশানীকে দেখানো হয়। সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল আর ড্রিঙ্কের বোতল নিয়ে সেটা খেতে খেতে মাতাল অবস্থায় সে সোহেলের রুমে চলে যায়। সোহেল তখন এত রাতে তাকে সেখানে আসতে দেখে অনেক অবাক হয়। ঈশানী তখন তার কাছাকাছি যেতে থাকে আর এরপর তারা দুজনই একে অপরকে তাদের মনের ফিলিংস শেয়ার করে। তারা যে একে অপরকে পছন্দ করে সেটা জানায়। দুজনেই তখন একসাথে মিলে ড্রিঙ্ক করতে থাকে আর এটা করতে করতে তারা অনেক সময় পর্যন্ত একে অপরের সাথে বিভিন্ন কথা বলতে থাকে। এরই এক পর্যায়ে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। দুজনেই মাতাল অবস্থায় একসাথে একই বেডে ঘুমিয়ে যায়। একসাথে তারা খুব সুন্দর একটা রাত কাটায়। আজ এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। হোটেলে থাকা সব টুরিস্টরা আবারও সকালবেলা একসাথে মিলিত হয়। তারা সবাই নতুন নতুন লোকেশনে যাওয়ার জন্য মাকসুদের নিয়ে আসা বাসে গিয়ে যে যার সিটে বসে পড়ে। তখন তারা সবাই লক্ষ্য করে যে সেখানে সবাই এসেছে কিন্তু শৈলী এখনো পর্যন্ত আসেনি। তাই তারা সেখানে বসে শৈলীর আসার অপেক্ষা করতে থাকে। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও শৈলী সেখানে আসে না। তখন সোহেল ঈশানীর কাছে জিজ্ঞেস করে যে শৈলী কোথায়, সে কি জানে? ঈশানী বলে যে না, সেই ব্যাপারে জানে না। এরপরই সে শৈলীকে কল করে কিন্তু সে দেখে শৈলীর ফোন সুইচ অফ বলছে। তাকে যেহেতু এভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না তাই ঈশানী তখন বাস থেকে নেমে শৈলীর রুমের দিকে যেতে থাকে তাকে ডেকে আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে দেখে শৈলীর রুম ভেতর থেকে বন্ধ। ঈশানী অনেকবার দরজায় নক করতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো রকম আওয়াজ সে পায় না বা কেউ দরজাও খুলছিল না। তখন সে হোটেলের রিসেপশনে চলে যায় আর সেখানে গিয়ে শৈলী তার রুমে আছে কিনা তা কনফার্ম করে। তখন রিসেপশনিস্ট তাকে বলে যে শৈলী তার রুমে নেই কিন্তু তার রুমের চাবি হোটেলের পেছনে থাকা বাগানে পাওয়া গিয়েছে। এগুলো শুনে ঈশানী অনেক বেশি অবাক হয় যে হঠাৎ করে শৈলী কোথায় চলে গেল কাউকে কিছু না বলে। তারা তখন শৈলীর এভাবে হঠাৎ করে নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানায়। পুলিশ তখন হোটেলে চলে আসে। এরপর তারা শৈলীর রুমে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা পুরো রুম সার্চ করতে থাকে। তখনই আমরা পুলিশ ইন্সপেক্টর সুরেশকে দেখতে পাই যে কিনা এই কেসের ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। সে তখন শৈলীর রুম সার্চ করে। সেখানে পুরো রুমে শুধু একটা ব্যাগই সে খুঁজে পায় যেখানে শৈলী যখন এখানে এসেছিল তখন তার সাথে করে অনেক অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল। তার সাথে অনেকগুলো ব্যাগ ছিল। ইন্সপেক্টর সুরেশ তখন শৈলীর সাথে থাকা ব্যাগগুলো সেখান থেকে মিসিং দেখে তার মনে অন্য কিছু আসে। তার মনে হয় নিশ্চয়ই এখানে উল্টোপাল্টা কিছু হয়েছে। তাই সে সেখানে থাকা টুরিস্টদের সবার কাছে এক এক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। কিন্তু সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরেও পুলিশ ইন্সপেক্টর সুরেশ তেমন কোনো ইনফরমেশনই পায় না বা কোনো প্রমাণও সে উদ্ধার করতে পারে না। সে তখন পুরো হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে আর এটা করতে গিয়েই সে দেখতে পায় যে আগের দিন রাতে স্বাধীন কর্মকার নামের একজন টুরিস্ট শৈলীর রুমের সামনে দাঁড়িয়ে উল্টোপাল্টা আচরণ করেছে। এটা দেখতে পেয়ে সুরেশ তখনই সেই ভিডিও ফুটেজ নিয়ে স্বাধীন কর্মকারের কাছে যায় আর তাকে এই ভিডিও দেখিয়ে তার এমন আচরণের কি মানে তা জিজ্ঞেস করে। সুরেশ তখন তাকে অনেক কথাও শোনাতে থাকে যে এই বয়সে এসে লোকটা একটা মেয়ের রুমের সামনে দাঁড়িয়ে এমন আচরণ কেন করবে, এসব তো অসভ্যতামি। স্বাধীন কর্মকার তখন পুলিশের কথার কোনো জবাবই দিতে পারছিল না। সে বলতে থাকে যে সে মাতাল অবস্থায় এমন আচরণ করে ফেলেছে। কিন্তু ইন্সপেক্টর সুরেশের সন্দেহ যে স্বাধীন কর্মকারী কোনোভাবে শৈলীকে নিখোঁজ করার পেছনে রয়েছে। কিন্তু স্বাধীন তাকে বারবার বলতে থাকে যে সে ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় এরকম আচরণ করে ফেলেছে। সে এগুলো করার পরে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে তার শৈলীর সাথে আর দেখাও হয়নি। সুরেশ তখন এটা নিয়েই ভাবতে থাকে কারণ এই একটা ফুটেজ ছাড়া তাদের কাছে স্বাধীনের বিপক্ষে অন্য কোনো প্রমাণ ছিল না, যার জন্য সুরেশ স্বাধীনকে তার সন্দেহের তালিকায় রেখে আরো টুরিস্টদের উপর সন্দেহ প্রকাশ করতে শুরু করে। এরপর দেখানো হয় পরবর্তী দিন সেখানে শৈলীর বাবা মাকে ডেকে আনা হয়। এখনো পর্যন্ত শৈলীর কোনো হদিস পাওয়া যায় না। শৈলীর বাবা মা সেখানে চলে আসলে ইন্সপেক্টর সুরেশ তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু তাদের সাথে কথা বলার পরেও সুরেশ এই কেস সলভের জন্য ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশনই পায় না। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় একজন লেডি পুলিশ কনস্টেবল হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ আরো একবারের জন্য দেখে নিতে থাকে। সে তখন অনেকক্ষণ ধরে ফুটেজগুলো নিয়ে ঘাটাঘাটি করে। এরপরই সে একটা চাঞ্চল্যকর তথ্য বের করে আর তা হলো শৈলীর ঘরের সামনে যে সিসিটিভি ক্যামেরা ছিল তার 4 ঘন্টার ফুটেজ সেখান থেকে গায়েব। এর জন্য তারা তখন হোটেলের অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে যেখানে সেই হোটেলের বাইরে থাকা একটা ক্যামেরাতে রাত 3টার আশেপাশে মাকসুদকে দেখা যায়।
যে কিনা একটা ব্যাগ নিয়ে সেখান থেকে কোথাও একটা চলে যাচ্ছিল। এই ব্যাগ দেখেই তারা বুঝতে পারে যে ব্যাগটা অনেক বেশি ভারী ছিল, কারণ এটা নিয়ে যেতে মাকসুদের অনেক কষ্ট হয়। এই কনস্টেবল তখন পুলিশ ইন্সপেক্টর সুরেশকে পুরো সিসিটিভি ফুটেজগুলো দেখায়, আর তার সেখানে মাকসুদকে সন্দেহজনক অবস্থায় দেখার কথাও জানায়। এই সব কিছু দেখে তখন সুরেশের সকল সন্দেহ মাকসুদের উপর চলে যায়। তার মনে হতে থাকে যে মাকসুদের ক্যারি করা এই ব্যাগের মধ্যে হয়তো শৈলী ছিল। তাই সুরেশ তখন মাকসুদের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। সে মাকসুদের সাথে কথা বলবে ঠিক করে, কিন্তু সে দেখে মাকসুদ সেখান থেকে গায়েব, অর্থাৎ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা তাকে তার ফোনেও কল করার চেষ্টা করে, কিন্তু ফোন করেও তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। অন্যদিকে আমাদেরকে সোহেলকে দেখানো হয়। এত কিছু ঝামেলা হওয়ার কারণে সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। সবসময় এগুলো নিয়ে চিন্তা করছিল সে। তাছাড়া এখন তার বন্ধু মাকসুদকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবকিছু নিয়ে তার অনেক চিন্তা হচ্ছিল। তখন তাকে এমন অবস্থায় দেখে ঈশানী তার কাছে আসে আর তার মুড ঠিক করার চেষ্টা করতে থাকে। ঈশানী তাকে এভাবে বসে থাকতে মানা করে আর বলে যে তারা এখন শহরে ঘুরে আসবে। সোহেল তখন তার কথায় রাজি হয়ে যায় আর দুজন জয়পুর ঘুরতে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সোহেলের অনেকটা ভালো লাগছিল, কারণ তার ভালোবাসা ঈশানী তার সাথে ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে ইন্সপেক্টর সুরেশকে দেখানো হয়। তারা মাকসুদকে সব জায়গায় খুঁজতে থাকে, আর তখন তারা মাকসুদের ফোনের লোকেশন ট্র্যাক করে, যেটা উদয়পুরের হাইওয়েতে দেখাচ্ছিল। এই লোকেশন পাওয়া মাত্রই পুলিশ তাদের পুরো টিম নিয়ে হাইওয়েতে মাকসুদকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা মাকসুদকে দেখতে পাই সে একটা ভ্যানে করে এই শহর ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের গাড়ি দেখে সে দ্রুত ভ্যান নিয়ে পালাতে শুরু করে। পুলিশ অনেক দূর পর্যন্ত তাকে ফলো করতে থাকে। মাকসুদ পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা তাকে ধরেই ফেলে। এরপর দেখানো হয় মাকসুদকে তারা নিয়ে আসতে থাকে। তখন সে পুলিশের কাছে একটা কল করার জন্য রিকোয়েস্ট করে। সে অনেক বেশি অনুরোধ করলে পুলিশ তাকে একটা কল করার সুযোগ দেয়। তখন আমরা দেখতে পাই সে সুরেশকে কল করে। সুরেশ তখন গাড়িতে ছিল আর তার সাথে ঈশানী ছিল। যখন সে মাকসুদের ফোন রিসিভ করে তখনই কেউ একজন তার গাড়ির তলে চলে আসে, কিন্তু এটা সে একদমই লক্ষ্য করেনি, কারণ সেই সময় রাস্তায় অনেক বেশি অন্ধকার ছিল। যখন তারা বুঝতে পারে যে তাদের গাড়ির নিচে কেউ একজন পড়ে গিয়েছে, তখনই তারা কোনোভাবে জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এখানে তারা এই অ্যাক্সিডেন্টে একটা লোককে একদমই মেরে ফেলেছিল। তাছাড়া তারা নিচে নেমে একবার লোকটির মৃতদেহর কাছে গিয়েও দেখে না যে তাদের জন্য কে মারা গেছে। এই অ্যাক্সিডেন্টের কারণে সুরেশ তখন মাকসুদের কলও উঠাতে পারে না। তারা সেখান থেকে তাড়াতাড়ি করে হোটেলে ব্যাক করে। সুরেশ আর ঈশানী দুজনেই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখন তারা ঈশানীর রুমে গিয়ে দুজনে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তখন আমাদেরকে মাকসুদকে দেখানো হয়। পুলিশ অফিসার সুরেশ তাকে গাড়ির মধ্যেই মারতে শুরু করে দেয় আর তার কাছে বারবার জিজ্ঞেস করতে থাকে যে শৈলী কোথায়, সে শৈলীর সাথে কি করেছে। কিন্তু তখন এর জবাবে মাকসুদ বলতে থাকে যে এর উত্তর তো তার জানা নেই, এর উত্তর তো সে সোহেলের কাছে পাবে, মানে সোহেল শৈলীর সাথে কিছু করেছে। মাকসুদ এটাই বুঝাতে চেয়েছে, কিন্তু ইন্সপেক্টর সুরেশ তার কোনো কথাই বিশ্বাস করে না। তাকে অনেক মারধর করতে থাকে। এরপর স্টেশনে এসে তাকে জেলের মধ্যে বন্দি করে দেয়। এরপর আমাদেরকে পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। সকালে যখন ঈশানীর ঘুম ভাঙে তখন সে লক্ষ্য করে যে সোহেল তার পাশে নেই। এটা দেখে সে খুবই অবাক হয় আর সোহেলকে কল করতে থাকে, কিন্তু তখন সোহেলের ফোনে কলও যাচ্ছিল না। ঈশানী তখন সোহেলকে খোঁজার জন্য সোহেলের রুমে যায়। সেখানে গিয়ে দেখে সোহেলের বেডের উপর তার রুমের চাবি রাখা আছে আর তার রুম একদম খোলা ছিল। এটা দেখে তার কাছে খুবই অদ্ভুত লাগে, তাই সে তখন সোহেলকে খুঁজতে শুরু করে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও মাকসুদকে দেখানো হয়। থানায় নিয়ে গিয়ে ইন্সপেক্টর সুরেশ তাকে অনেক বেশি মারধর করতে থাকে আর তার কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে থাকে। অনেকক্ষণ তাকে মারতে থাকার পর মাকসুদ সুরেশকে বলে যে সে সত্যি কথা বলছে, সে শৈলীকে মারেনি, বরং সে তো আরো শৈলীকে পছন্দ করত। আর আগের দিন রাতে টেবিলে বলা কিছু কথা নিয়ে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সে সেই রাতে শৈলীর রুমে গিয়েছিল। সেখানে গিয়ে সে শৈলীর সাথে দেখা করে তার কাছে ক্ষমাও চায়, কিন্তু তার এতবার করে ক্ষমা চাওয়ার পরেও শৈলী তাকে অপমান অপদস্থ করতেই থাকে। এক পর্যায়ে তো শৈলী মাকসুদের মাকে তুলে গালি দিতে থাকে। তখনও মাকসুদ অনেক ভালোভাবেই তাকে বলে সে যেন তার মাকে এভাবে গালি না দেয়, কিন্তু শৈলী তখন তার সাথে মারামারি করার জন্য এগিয়ে আসে। সে মাকসুদকে ধরে মারতে শুরু করে। মাকসুদও তখন নিজেকে বাঁচানোর জন্য মারতে থাকে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই মারামারির মধ্যেই মাকসুদ তার টেবিলে রাখা ফুলদানি দিয়ে শৈলীর মাথায় আঘাত করে। ফুলদানি মাথায় লেগেই শৈলীর সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে মাকসুদ অনেক বেশি ঘাবড়ে যায়।
সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। শৈলী তখন বেঁচে ছিল নাকি মরে গিয়েছে এটাও সে চেক করে দেখেনি। তাই সে তাড়াতাড়ি করে শৈলীকে একটা বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে তাকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু যখনই সে সেই ব্যাগটি নিয়ে হোটেল থেকে বাইরে বের হয় তখন সোহেল তাকে দেখে ফেলে। সে তখন মাকসুদের কাছে চলে আসে আর তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে সেগুলো কি করছে, তার এই ব্যাগের মধ্যে কি আছে। সে যখন তাকে এমনটা জিজ্ঞেস করে তখন সোহেল যেহেতু তার বন্ধু ছিল তাই মাকসুদ তাকে কিছুক্ষণ আগে হওয়া সব ঘটনা খুলে বলে। এই কথা শুনে সোহেল তাড়াতাড়ি করে ব্যাগ খুলে তার মধ্যে থাকা শৈলীকে চেক করে আর তখন সে শৈলীর নাকের কাছে হাত নিয়ে দেখে তার শ্বাস প্রশ্বাস এখনো চলছে, অর্থাৎ সে মারা যায়নি। এটা দেখার পর সোহেল মাকসুদকে বলে যে ভয় পেয়ে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, সে যেন তার রুমে চলে যায় আর একটু ঘুমানোর চেষ্টা করে। সে শৈলীকে আনোয়ার চাচার সাহায্যে হসপিটালে নিয়ে যাবে। এই সবকিছু শোনার পর ইন্সপেক্টর সুরেশ মাকসুদের কাছে জিজ্ঞেস করতে থাকে যে সে শৈলীর রুমের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিভাবে সরিয়েছে। মাকসুদ জানায় যে সেই হোটেলে সিসিটিভি যেই সিকিউরিটি গার্ড সবসময় লক্ষ্য করে সে তাকে টাকা দিয়ে সেই ফুটেজ ডিলিট করিয়েছে। পুলিশ ইন্সপেক্টর সুরেশ তখন সোহেলের ব্যাপারে মাকসুদের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে, যেমন এই সোহেলকে, সে কোথা থেকে এসেছে, তাছাড়া তার সাথে তার পরিচয় কিভাবে হলো, এই সবকিছু সে মাকসুদের কাছে জিজ্ঞেস করতে থাকে। মাকসুদ তখন তাকে জানায় যে সোহেল পশ্চিমবঙ্গ থেকে এসেছে আর সে এখন থেকে 1 সপ্তাহ আগে জয়পুরে এসেছিল। তার সাথে সোহেলের দেখা কিভাবে হয়েছিল এটাও সে সুরেশকে জানায়। অন্যদিকে আমাদেরকে তখন ঈশানীকে দেখানো হয়। সে সোহেলকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সে মূলত একটা রুমের সামনে গিয়ে পৌঁছেছিল। সেখানে গিয়ে যখনই সে রুমের দরজা খোলে তখনই সে সেখানে শৈলীর লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে সে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি করে পুলিশকে কল করে শৈলীর লাশ পাওয়ার খবর তাদেরকে দিয়ে দেয়। পুলিশ তখন তাড়াতাড়ি করে সেই লোকেশনে চলে আসে। এরপর দেখানো হয় তারা শৈলীর ডেড বডির ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। অন্যদিকে ইন্সপেক্টর সুরেশ ঈশানীর কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে সে কি জানে যে শৈলীর লাশ ওই রুম পর্যন্ত কিভাবে পৌঁছালো। ঈশানী তাদেরকে জানায় যে সে এই বিষয়ে কিছুই জানে না। এই জিজ্ঞাসাবাদের মধ্যেই আবার পুলিশ কনস্টেবল কমলের কাছে একটা কল আসে। সে তখন কলটা রিসিভ করে আর তখনই কিছু একটা জানতে পারে। তাড়াতাড়ি করে এই বিষয়ে সে ইন্সপেক্টর সুরেশকে জানায়। সে সুরেশকে বলতে থাকে যে শহর থেকে একটু দূরে একটা নালা আছে, তার মধ্যে আরো একটা লাশ পাওয়া গেছে। এই কথা শুনে ইন্সপেক্টর সুরেশ তার পুরো টিমকে নিয়ে সেই নালার কাছে চলে যায়। এরপরই নালার মধ্য থেকে লাশটা বের করে আনা হয়। ঈশানী তখন পুলিশদের সাথেই ছিল। তো লাশ যখন উঠানো হয় তখন সে লাশটি দেখেই চিনতে পারে এটা তো আনোয়ার চাচা, সেই আনোয়ার চাচা যার কিনা হোটেলের বাইরে একটা চায়ের দোকান ছিল আর সে সোহেলকে শৈলীর লাশ হসপিটালে নিয়ে যেতেও সাহায্য করেছিল। আনোয়ার চাচার এই লাশ দেখে ঈশানীর তখন সন্দেহ হতে থাকে। তার পুরো সন্দেহ এবার সোহেলের উপর যাচ্ছিল। সে তখন মনে করতে থাকে যে হয়তো সোহেলই আনোয়ার চাচাকে মেরে ফেলেছে। তাছাড়া এই আনোয়ার চাচাই একমাত্র ব্যক্তি ছিল যে তাদের সবাইকে জানাতে পারত যে সেই রাতে সোহেলই শৈলীকে মেরে ফেলেছিল কিনা। কিন্তু এখন সেও আর এই দুনিয়াতে নেই। তাই সে এবার তার ভালোবাসার মানুষটিকেই সন্দেহ করতে থাকে। এরপর দেখানো হয় ইন্সপেক্টর সুরেশ ঈশানীকে তার হোটেলে ছেড়ে দিয়ে আসতে যায়। এরপর দেখানো হয় ঈশানী চুপচাপ তার রুমে চলে যায় আর সেখানে গিয়ে তার ফোন চেক করতে থাকে। তখনই সে দেখতে পায় যে সোহেল তাকে অনেকবার কল দিয়েছিল। এটা দেখে ঈশানী ইন্সপেক্টর সুরেশকে কল করে আর সোহেল যে তাকে অনেকবার কল করেছে এই কথাটা সে তাকে জানিয়ে দেয় আর এটাও বলে যে সে এখন সোহেলকে কল ব্যাক করবে আর সে ইন্সপেক্টর সুরেশকে কনফারেন্স কলে নিবে। ইন্সপেক্টর সুরেশ যেন চুপ থাকে আর চুপচাপ তার আর সোহেলের বলা কথাগুলো শুনতে থাকে। এটা বলার পরে ঈশানী সোহেলকে কল করে। সোহেল তখন তার সাথে যা যা ঘটনা ঘটেছিল সবকিছু বলতে শুরু করে। সে বলতে থাকে যে হোটেল থেকে সে সেদিন পালিয়েছিল কারণ সে জানতে পেরে যায় যে মাকসুদ তাকে নিয়ে পুলিশের কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে কারণ মাকসুদই শৈলীকে হত্যা করেছিল। সে এমন বিভিন্ন কথা বলে ঈশানীকে তার কথার উপর বিশ্বাস করাতে থাকে। তাকে বলে যে সে শৈলীকে খুন করেনি। এরপর সে আরো বলতে থাকে যে তাকে তার দেখতে ইচ্ছে করছে। সে যেন তার সাথে দেখা করতে তার বলে দেওয়া লোকেশনে চলে আসে। সে তাকে অনেক মিস করছে। আসলে সোহেল তখন সেখান থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে গিয়েছিল, অর্থাৎ যেখান থেকে সে এসেছিল
সেখানেই চলে গিয়েছে। ঈশানী তখন তাকে বলে যে সে তার সাথে দেখা করতে আসবে নাকি না এই ব্যাপারে সে তাকে রাতে ভেবে জানাবে, কারণ এখান থেকে পশ্চিমবঙ্গের পথটা অনেক দূর। এই বলেই সে সোহেলের কল কেটে দেয়। সোহেলের কল কেটে দেওয়ার পরেই ঈশানী ইন্সপেক্টর সুরেশের সাথে কথা বলে। ইন্সপেক্টর সুরেশ কনফারেন্স কলে থেকে তাদের বলা সব কথা শুনে নিয়েছিল। এরপর সে ঈশানীকে বলতে থাকে যে সে আরো কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে একটা টিম বানাবে, আর এই টিম নিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে ঈশানীকে দিয়ে সোহেলকে ফাঁদে ফেলবে, আর তাকে তখন তারা ধরতেও পারবে। ঈশানীও তখন এই কথা শুনে অনেক ঘাবড়ে যায়, কারণ সোহেলের উপর কাউকে খুন করার অভিযোগ রয়েছে। সে তার কাছে এভাবে গেলে তার না আবার কোনো বিপদ হয়। কিন্তু তখন ইন্সপেক্টর সুরেশ তাকে বলতে থাকে যে সে যেন তার সেফটি নিয়ে একদমই না ভাবে, তারা তার কোনো ক্ষতিই হতে দিবে না, তার সুরক্ষার রেসপন্সিবিলিটি পুলিশের হাতে, তাই সে যেন কোনো চিন্তা না করে সোহেলের সাথে দেখা করতে যায়। ঈশানী তখন পুলিশের উপর বিশ্বাস করে তাদের সাথে মিলে পশ্চিমবঙ্গ যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সোহেলকে কল করে আর জানিয়ে দেয় যে সে তার সাথে দেখা করার জন্য আসছে। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালবেলা। ইন্সপেক্টর সুরেশ একটা টিম বানিয়ে ফেলে। এরপর তারা সবাই মিলে পশ্চিমবঙ্গ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পুলিশ সেখানে গিয়ে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ থানার এসআই এর সাথে দেখা করে। এই এসআই এর নাম হলো বিক্রম। ইন্সপেক্টর সুরেশ তার সাথে দেখা করে তার কাছে সোহেলের একটি ছবি দেয়, আর এই ব্যাপারে তারা কিছু জানে কিনা সেটা জিজ্ঞেস করে। তার ছবি দেখা মাত্রই ইন্সপেক্টর বিক্রম সোহেলকে বিবেক বলে ডাকতে থাকে। অর্থাৎ এখানে আমরা জানতে পারি যে সোহেলের আসল নাম হলো বিবেক। সে কোনো কারণে তার আসল আইডেন্টিটি সবার কাছ থেকে লুকিয়েছে। এর থেকে খুব ভালো করেই বোঝা যায় যে সোহেল আর যাই হোক ইনোসেন্ট কেউ না। এরপর দেখানো হয় এখানে থাকা একজন কনস্টেবল ইন্সপেক্টর সুরেশকে নিয়ে সেখানে থাকা একটা হসপিটালে যায়, যেখানে বিবেক অর্থাৎ সোহেল কাজ করত। ইন্সপেক্টর সুরেশ সেখানে গিয়ে সেখানে থাকা ডাক্তারের সাথে দেখা করে আর তার কাছে সোহেল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ডাক্তারের কাছ থেকে তখন তারা খুবই চাঞ্চল্যকর একটি তথ্য পায়। ডাক্তার তাদেরকে জানায় যে সুরেশ একজন নেক্রোফিলিক লোক। নেক্রোফিলিক লোকজন হলো এমন যারা কিনা মৃত ব্যক্তিদের সাথে ইন্টারকোর্স করে, অর্থাৎ মৃত ব্যক্তিদের সাথে এই ধরনের লোকজন ইন্টিমেট হয়। সোহেল যখন এই হসপিটালে কাজ করত তখন সেই হসপিটালে যেই মহিলারা মারা যেত তাদের সাথে ইন্টিমেট হতো, আর যখন এই ব্যাপারে হসপিটালের লোকেরা জেনে যায় তখন তারা সাথে সাথে সোহেলকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়, আর তার ব্যাপারে পুলিশের কাছে একটা কমপ্লেইনও করে দেয়। কিন্তু সোহেল তখন তাদের পুলিশ ইনফর্ম করার কথা জেনে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে এক রাতের মধ্যে পালিয়ে যায়। তাহলে বুঝুন এই সোহেল কতটা ভয়ঙ্কর আর বিকৃত মস্তিষ্কের। এই সকল তথ্য জানার পরে সুরেশ আবারও ইন্সপেক্টর বিক্রমের কাছে আসে আর তার কাছ থেকে সে সোহেল সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারে। সে জানতে পারে যে সোহেলের পুরো পরিবার এখানে থাকা একটা শ্মশান ঘাটে মৃত মানুষকে পুড়িয়ে দেওয়ার কাজ করে। ইন্সপেক্টর সুরেশ তখন এরপর কি হয়েছিল এই ব্যাপারে জানার জন্য সেই শ্মশান ঘাটে চলে যায় আর সোহেলের বাবার সাথে গিয়ে দেখা করে। সোহেলের বাবার কাছে তারা সোহেল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তার বাবা অনেক নিরাশ হয় আর তাদেরকে বলতে থাকে যে তার ছেলে সোহেলকে তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করিয়েছিল, এরপর তাকে ভালো কলেজে ভর্তিও করেছিল। কিন্তু তাদের এই নালায়ক ছেলে তাদেরকে পুরো সমাজের সামনে একদম অপমানিত করে ছেড়েছে। সোহেলের এই ঘৃণিত কাজের জন্য তারা আর মানুষকে মুখ দেখানোর পরিস্থিতিতে নেই। ইন্সপেক্টর সুরেশ তখন তার কাছে কি হয়েছিল তা জিজ্ঞেস করে। সোহেলের বাবা তখন তাকে বলতে থাকে যে তাদের কাছে প্রতিনিয়ত মৃত মানুষ জ্বালিয়ে দেওয়ার জন্য লাশ পাঠানো হয়ে থাকে। এরকমই একদিন এক মহিলার লাশ তাদের কাছে আসে, তখন সে সোহেলকেই সেই লাশটি পুড়িয়ে ফেলার দায়িত্ব দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই তারা এখানে হট্টগোল শুনতে পায়, যার জন্য দৌড়ে চলে আসে কি হয়েছে তা দেখার জন্য। আর তখনই তারা জানতে পারে যে কিছু মানুষ সোহেলকে ওই মৃত মহিলার লাশের সাথে ইন্টিমেট হতে দেখেছে। আর এই জঘন্য ঘটনা দেখার পরে তাদের পুরো পরিবারকে তাদের প্রতিবেশীরা একদমই সমাজ থেকে বহিষ্কার করে দেয়। আর এই শক আর অপমান সহ্য করতে না পেরে সোহেলের মা আত্মহনন করে বসে আর তাকে ছেড়ে আজীবনের জন্য চলে যায়। সোহেলের বাবা তখন আরো বলতে থাকে যে সে তো সেই দিনই সোহেলকে তার ছেলে হিসেবে ত্যাগ করে দিয়েছিল। আর সে আরো বলে যেরকম রাক্ষসদের তো ফাঁসি হওয়া উচিত, তারা এই দুনিয়াতে বেঁচে থাকা
একদমই ডিজার্ভ করে না। মানে কি একটা অবস্থা হলো বুঝুন। এখন কিনা এই ধরনের মানুষরূপী রাক্ষসেরা মৃত লাশকেও ছাড়ছে না। এরপর দেখানো হয় ইন্সপেক্টর সুরেশ সোহেলের বাবার সাথে দেখা করার পর সেখান থেকে চলে আসে। তারপর সে হোটেলে গিয়ে ঈশানীর সাথে দেখা করে। সে ঈশানীকে সোহেলের ব্যাপারে জানা সব সত্যি কথা জানিয়ে দেয়। সে তাকে বলতে থাকে যে সোহেল হলো একজন নেক্রোফিলিক পার্সন, যে কিনা ডেড বডির সাথে ইন্টিমেট হয়। যদিও এটা আইনের নজরে কোনো ক্লাসিফাইড ক্রাইম ছিল না, এর জন্য এই তথ্য জানার পরেও তারা সোহেলকে গ্রেফতার করতে পারবে না। তবে সোহেল যদি শৈলী আর আনোয়ারকে সত্যিই খুন করে থাকে তাহলে তাদেরকে খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে বের করতে হবে, তাহলেই তারা সোহেলকে উচিত শাস্তি দিতে পারবে। ইন্সপেক্টর সুরেশ তখন ঈশানীকে বলতে থাকে যে সে যেন কালকে গিয়ে সুরেশের সাথে দেখা করে নেয়। তার সাথে দেখা করলে তারা নিশ্চয়ই কোনো একটা প্রমাণ বের করতে পারবে। সোহেলের ব্যাপারে এত জঘন্য কিছু জানতে পেরে ঈশানী তো একেবারেই থমকে যায় যে সে এমন একটা মানুষকে ভালোবেসেছিল। এরপর ইন্সপেক্টর সুরেশ ঈশানীর কাছে জিজ্ঞেস করে যে সোহেল তাকে দেখা করার জন্য কোথায় ডেকেছে। ঈশানী তখন তাদেরকে লোকেশনের কথা জানায়। ইন্সপেক্টর সুরেশ তাকে বলে যে সে যেন সেই জায়গায় গিয়ে তার সাথে দেখা করে। সে তার পুরো টিম নিয়ে ছদ্মবেশে তার আশেপাশেই থাকবে। তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা তার কোনো রকম ক্ষতিই হতে দিবে না। আর তাছাড়া মাঝে মাঝে ঈশানী যেন সুযোগ পেলে তাদেরকে সে যে ঠিক আছে এই মেসেজটা যেন দিয়ে দেয়। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। ঈশানী সোহেলের সাথে দেখা করার জন্য তার বলে দেওয়া সেই লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা যায় সোহেল তার কাছে এসে তার সাথে দেখা করে। এরপর তাকে নিয়ে অন্য জায়গায় যেতে থাকে। সে তাকে তার গাড়িতে উঠিয়ে নেয়। ঈশানীর একটু অস্বস্তি লাগলেও সে তার সাথে যেতে থাকে। তারা যখন কোথাও যাচ্ছিল তখন রাস্তায় সোহেল ঈশানীর কাছে জিজ্ঞেস করে যে শৈলীর লাশ কি পাওয়া গেছে। তাছাড়া মাকসুদকে এটা স্বীকার করেছে যে শৈলীকে সে খুন করেছে। তখন ঈশানী তার জবাবে বলতে থাকে যে শৈলীর লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মাকসুদ এখনো পর্যন্ত কিছু স্বীকারও করেনি, কিন্তু তাকে এখনো পুলিশের কাস্টাডিতেই রাখা হয়েছে। এই কথা শুনে সোহেল তখন একটু শান্তি পায়। সোহেলও যাতে ঈশানীকে কোনো সন্দেহ না করে তাই সে তাকে এই মিথ্যা কথা বলতে থাকে। এরপর দেখানো হয় সোহেল ঈশানীকে গাড়িতে করে একটা আলিশান বাড়িতে নিয়ে যায়। সোহেল আসলে পশ্চিমবঙ্গে পালিয়ে আসার পরে এখানে একটা নতুন কাজ নিয়েছিল, আর এই আলিশান বিল্ডিং তার নতুন মালিকের ছিল। অন্যদিকে আমাদেরকে পুলিশের পুরো টিমকে দেখানো হয়। তারা তাদের গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে, আর পিছু করতে করতেই তারা সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। এরপর সেই বিল্ডিং এর আশেপাশে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাতে সোহেল কোনোভাবে সন্দেহ না করে আর তাদের উপস্থিতি টের না পায়। তারা তখন ভেতর থেকে ঈশানীর মেসেজ দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে। এরপর দেখানো হয় তারা একটা রুমের মধ্যে প্রবেশ করে। সেখানে প্রবেশ করার পরেই সোহেল ঈশানীকে সব সত্যি কথা বলে দিতে শুরু করে। সে তাকে বলে যে তার আসল নাম হলো বিবেক। তাছাড়া এরপর সে এক এক করে ঈশানীকে তার ব্যাপারে সব সত্যি কথা জানিয়ে দেয়। সোহেল তাকে বলতে থাকে যে তার মধ্যে কিছু মেন্টাল ইস্যুস রয়েছে। সে মৃত মহিলাদের লাশের সাথে ইন্টিমেট হতে পছন্দ করে। সে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার এটা হয়ে যায়। কিন্তু তার সাথে সাথে সে এটাও বলে যে সে কোনো ভালো মানুষ না, সেটা সে নিজেও জানে। কিন্তু সে শৈলীকে খুন করেনি, বরং সে তো আরো শৈলীকে নিয়ে হসপিটালে গিয়েছিল। কিন্তু শৈলী সেখানে যেতে যেতে রাস্তাতেই মারা যায়, যার পর সে শৈলীর লাশকে হোটেলের একটা ফাঁকা রুমে গিয়ে রেখে দেয়। কিন্তু সে শৈলীর সাথে কোনো খারাপ কিছু করেনি, সে তাকে খুব ভালোভাবেই তার কাছে রেখে দিয়েছিল। এই সব কিছু শুনে ঈশানী তখন অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে অনেক বেশি ঘাবড়েও গিয়েছিল। কিন্তু সে কোনোভাবে এটা সোহেলকে বুঝতে দিতে চাইছিল না। এরপরই দেখানো হয় সোহেল ঈশানীকে বলতে থাকে যে সে তো লন্ডন থেকে এসেছে, তাই সে যেন কোনো একটা ব্যবস্থা করে তাকেও তার সাথে লন্ডনে নিয়ে যায়, তা না হলে পুলিশ তাকে এখানে ধরে মেরেই ফেলবে। এই বলে সে তখন ঈশানীর সামনে কান্না করতে থাকে, তাকে খুব করে অনুরোধ করতে থাকে। ঈশানী তখন তাকে বলে যে সে তাকে লন্ডন নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, সে যেন চিন্তা না করে। এরপর ঈশানী সোহেলকে ঠান্ডা করার জন্য তাকে বলে যে সে তার জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে আসছে। ঈশানী আসলে ফ্রিজ থেকে পানি বের করে আনার বাহানা দিয়ে ইন্সপেক্টর সুরেশকে কল করতে থাকে। দেখা যায় তখন ইন্সপেক্টর সুরেশও কল রিসিভ করে। ঈশানী তখন তাকে তাদের সব কথা শোনানোর জন্য ফোনটা সেই অবস্থায় তার প্যান্টের পকেটের মধ্যে রেখে দেয়। তখন দেখানো হয় সোহেল ঈশানীর কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। সে ঈশানীকে বলতে থাকে যে সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, এরকমটা সে আগে কখনো কারো প্রতি অনুভব করেনি, এটাই তার প্রথম।
ঈশানীও তখন তাকে বলতে থাকে যে সেও তাকে অনেক ভালোবাসে আর কালকেই তার জন্য সে ভিসা বানানোর ব্যবস্থা করবে আর তাকে তার সাথে লন্ডনে নিয়ে যাবে। তারা এমন করে কথা বলতে থাকে আর ওইদিকে দেখানো হয় ইন্সপেক্টর সুরেশ ঈশানী ঠিক আছে কিনা এটা জানার জন্য তাকে একটা মেসেজ দেয়, কিন্তু মেসেজের নোটিফিকেশনের সাউন্ড আসলে সোহেল তখন ঈশানীর ফোনের দিকে খেয়াল করে আর সেখানেই সে দেখে ফেলে ঈশানী ইন্সপেক্টর সুরেশের সাথে কলে রয়েছে। আর এটা দেখেই সোহেল খুব ভালো করে বুঝে যায় যে ঈশানী আসলে তার সাথে মিথ্যা কথা বলে দেখা করতে এসেছে আর এখানে তাকে ধরার জন্য পুলিশও নিয়ে এসেছে। সোহেল এই ব্যাপারে সবকিছু বুঝতে পেরে যায়, তাই সে সাথে সাথে ঈশানীর ফোন নিয়ে ইন্সপেক্টর সুরেশকে ঈশানীর হয়ে মেসেজ দেয় আর বলতে থাকে যে ঈশানী একদম সহি সালামতে রয়েছে। ইন্সপেক্টর সুরেশও তখন ঈশানীর এমন মেসেজ পাওয়ার পরে একটু নিশ্চিন্ত হয়। এদিকে দেখানো হয় ঈশানের সত্যিটা সোহেল জেনে যাওয়ার পরে ঈশানী তখন অনেক ভয় পেতে থাকে। তখন সোহেল তাকে বলতে থাকে যে যদি সে তাকে বিশ্বাস করে থাকে তাহলে ঈশানীকে তার সাথে বিয়ে করতে হবে। এই কথা শুনে ঈশানী আরো বেশি ভয় পেয়ে যায় আর সে তখন সোহেলের সাথে বিয়ে করতে মানা করে দেয়। সোহেল তখন আরো বেশি রেগে যায় আর রেগে গিয়ে সে একটা চাকু বের করে। ঈশানী এটা দেখে খুব ভয় পেতে থাকে আর তাকে বারবার তাকে না মারার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সোহেল তো তার কোনো কথাই শোনে না। সে রেগে গিয়ে ঈশানীর গলায় ছুরি দিয়ে আঘাত করে, এরপর তার ঘাড় ধরে আবারও আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এইদিকে দেখানো হয় ইন্সপেক্টর সুরেশ ঈশানীর মেসেজের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকে, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঈশানীর কোনো মেসেজ তাদের কাছে না আসায় সুরেশের এবার সন্দেহ হতে শুরু করে। তাই তারা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করে। ভেতরে আসার পরই তারা দেখতে পায় যে সোহেল অলরেডি ঈশানীকে মেরে ফেলেছে আর তাছাড়া সে তখন ঈশানীকে বউয়ের মতো করে সাজিয়ে একটা বাঙালি গানে পাগলের মতো করে তার সামনে ডান্স করছে। মানে সে এখন একদমই তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল আর তার জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন গেল। যখনই সোহেল পুলিশের লোককে সেই রুমের মধ্যে দেখে তখন সে তাদের উপরেও তার হাতে থাকা ছুরি দিয়ে হামলা করতে থাকে, কিন্তু তখনই একজন পুলিশ অফিসার সোহেলের উপর গুলি চালিয়ে দেয় আর তাকে সেখানেই শেষ করে ফেলে। সোহেলের মতো শয়তানের এখানেই সমাপ্তি ঘটে। তবে পুলিশ অফিসাররা তখন অনেক বেশি আফসোস করতে থাকে, কারণ তাদের ঠিকঠাক মতো অ্যাকশন না নেয়ার কারণে ঈশানীর মতো ইনোসেন্ট একটা মেয়ে শুধু শুধু মারা গেল। তাছাড়া পুলিশ পরবর্তীতে এটাও জানতে পারে যে সোহেলি শৈলী এবং আনোয়ারকে নিজ হাতে খুন করেছে। আনোয়ার চাচাকে সে খুন করেছিল কারণ তার সামনে সে শৈলীকে হত্যা করেছিল, তাই প্রমাণ মিটিয়ে ফেলার জন্য সে আনোয়ার চাচাকেও খুন করে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। নেক্রোফিলিক লোকেরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এই গল্পে খুব ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা বোঝানো হয়েছে যে কোনো অপরিচিত জায়গায় গিয়ে হুট করে একজনের সাথে প্রেমের সম্পর্কে না জড়ানোই ভালো, না হলে শেষ পরিণতি হতে পারে ঈশানীর মতোই ভয়ঙ্কর। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।